ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং অবশ্যই আপনাকে অভিনন্দনও জানাতে চাই। এই যে আসলে আমরা বাংলাদেশ দেখতে চাচ্ছি, আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, আমরা নতুন বাংলাদেশের এক ধরনের রূপরেখা যদি আসলে আমাদের সামনে না থাকে, আমরা জঞ্জালের কথা বলছিলাম, প্রতিটি সেক্টরে আসলে নানান রকমের সমস্যা আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। সেই সমস্যাগুলো মোকাবেলা করতে হলে আমরা যদি রূপরেখা গঠন করতে না পারি, কিংবা নতুন যারা আসলে উপদেষ্টা মণ্ডলীতে আছেন খুব সুস্পষ্টভাবে যদি আসলে আমাদের সামনে তুলে ধরা না হয়, আমাদের পক্ষে কতখানি সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে তন্নি, এবং আমার সাথে যিনি আজকে সহ আলোচক হিসাবে আছেন ব্যারিস্টার ফারাহ খান, তাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই দেশ সন্ধ্যার যারা দর্শক আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশ গত ১.৫ দশকের বেশি সময় ধরে একটা একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী স্বৈরশাসনের অধীনে ছিল, এবং গত জুলাই আগস্ট মাসে অনুষ্ঠিত ছাত্র জনতার রক্তক্ষয়ী যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সরকারের পতন হয়েছে। সরকারের যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরও অনেকেই গ্রেপ্তার হয়েছেন, এবং তারা এখন বিচারের মুখোমুখি হয়েছেন, এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও শতাধিক মামলা ইতিমধ্যেই রুজু করা হয়েছে, এবং দাবি উঠেছে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। গত ১৫ বছরে গণতন্ত্র হত্যা, খুন, গুম, নানা রকমের যে তারপরে লোটপাট, সীমাহীন লোটপাট, অর্থ পাচার, এগুলো, এবং একই সাথে ২৪-এর যে গণহত্যা, সেই গণহত্যার জন্য তাকে বিচারের মুখোমুখি করার দাবিও জোরালো হয়েছে। আমরা ১৫ বছরের একটা স্বৈর শাসনের পতন ঘটিয়ে একটা নতুন সরকারের অধীনে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ নতুন যাত্রাপথে বা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে অগ্রসর হচ্ছে, এবং সেই সরকারের বয়স এখনও ১ মাস পূর্ণ হয়নি। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নানা সংকটে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। আপনি আইন শৃঙ্খলা রক্ষা, এটা এখন আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়েছে, এবং আমরা জানি যে যে কোনো অভ্যুত্থান এবং বিপ্লবের পর প্রতি বিপ্লবের একটা প্রচেষ্টা থাকে। আপনি জানেন যে একটা জুডিশিয়াল কুর প্রচেষ্টা হয়েছে, একটা আনসারদের কুর প্রচেষ্টা হয়েছে, এবং গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক অসন্তোষ, নানা জায়গায় আমাদের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, এবং শ্রমিক অসন্তোষের নামে সেখানেও নৈরাজ্য তৈরি করা হচ্ছে। এবং আজকে একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তিনি বলেছেন যে এই অসন্তোষের পিছনে শ্রমিকরা এরা প্রকৃত শ্রমিক না, শ্রমিকদের নামে প্রকৃত অর্থে যারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগে এক ধরনের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে, এবং তাদেরকে দমন করার জন্য সরকার এখন কঠোর অবস্থান গ্রহণ করবে। তো আমরা এই পর্যন্ত এই ইন্টারিম গভর্নমেন্ট যারা দায়িত্বে এসেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২১ সদস্যের যে সরকার দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনি যেটা বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, এবং এই বিনির্মাণ প্রয়াসটি কিন্তু কোনো সহজভাবে প্রত্যাশাটা তৈরি হয়নি। প্রায় হাজার খানেক মানুষের আত্মত্যাগ, আত্মহুতি, তাদের জীবন দানের বিনিময়ে কিন্তু এটা হয়েছে। একটা বড় রকমের রক্তের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই রকম একটা আকাঙ্ক্ষার মধ্যে তৈরি হয়েছি। সেই আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য দাবি উঠেছে যে রাষ্ট্র মেরামত, এবং রাষ্ট্র মেরামতটা হলো রাষ্ট্রের সব দিকে মেরামত, সরকারের পক্ষ থেকেও বলছে। কিন্তু আমরা এখন পর্যন্ত এই প্রায় ১ মাস বয়সী যে সরকার, আমরা দেখছি তারা বিচ্ছিন্নভাবে নানা জায়গায় তারা চেষ্টা করছেন বিভিন্ন জায়গায়। কিন্তু আপনি যে কথাটি বলছেন যে প্রথম থেকে আমরাও বলেছিলাম, অনেকেই বলেছিলেন যে সরকারের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ, রূপরেখা, তারপরে একটা সময়সূচি ভিত্তিক কর্মসূচি ইত্যাদি দেয়া দরকার, যেন মানুষও স্পষ্ট হয় যে আসলে এই সরকার কোন জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে তারা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে। যেহেতু আসলে আমরা জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবার কথা বলছি, সেক্ষেত্রে এই রূপরেখাটিও আসলে সকলের জানা প্রয়োজন। তো আমরাও এখন মনে করি যে সরকারের বয়স সীমা তো প্রায় ১ মাস হতে যাচ্ছে, অনেক সংকট ইতিমধ্যেই তারা অতিক্রম করেছেন, আরো সংকট সামনের দিকে আরো হবে, আমরা মনে করি যে আরো। তো তারপরেও আমরা মনে করি যে তারা একটা যৌক্তিকভাবে আমাদের সামনে একটা সংস্কারের রূপরেখা দিবেন।